আর কিছু জীবনে পাই বা না পাই। সালমান শাহের মৃত্যু আসলে কি ঘটেছিল? আত্মহত্যা নাকি হত্যা? বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে কিছু নাম আছে যেগুলো সময়ের সঙ্গে আরও বড় হয়ে ওঠে। সালমান শাহ সেই নামগুলোর একটি। ৯০-এর দশকে তিনি ছিলেন এক ভীষণ জনপ্রিয় তারকা, কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যু এমন এক রহস্যে পরিণত হয় যা আজও পুরোপুরি মেটেনি। কেউ বলেন এটি আত্মহত্যা, কেউ বলেন এটি হত্যা। আর এই প্রশ্নই প্রায় ৩ দশক ধরে মানুষকে ভাবিয়ে চলেছে। এই ভিডিওতে আমরা আবেগ নয়, যাচাইযোগ্য তথ্য, তদন্তের নথি, পরিবারের বক্তব্য এবং এখন পর্যন্ত আইনগত অবস্থান সবকিছু আলাদা করে দেখব। অধ্যায় ১। সালমান শাহ কে ছিলেন? সালমান শাহের আসল নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে খুব অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয়, উপস্থিতি এবং পর্দার আকর্ষণ তাকে ৯০-এর দশকের এক অগ্রণী নায়কে পরিণত করে। তার পরিবার ছিল এই কাহিনীর পরবর্তী বিতর্কের কেন্দ্রেও। তার বাবা কামর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী দুজনেই পরে এই মৃত্যুর ব্যাখ্যা নিয়ে ভিন্ন অবস্থান নেন। সালমান শাহের স্ত্রী ছিলেন সামিরা হক। পরবর্তীতে তার ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন এবং পেশাগত চাপ সব মিলিয়ে তার মৃত্যুকে ঘিরে বহু প্রশ্ন তৈরি হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। জনপ্রিয়তা, পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত দ্বন্দ্ব এসব কোনো কিছুই একা প্রমাণ নয়। তাই আমরা প্রতিটি দাবিকে তার উৎস অনুযায়ী আলাদা করে দেখব। অধ্যায় ২-৬ সেপ্টেম্বর ১৯৯৬। কি জানা যায়? যা নিশ্চিতভাবে জানা যায় তা হলো ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালে সালমান শাহ ঢাকার নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যান। তার মৃত্যু প্রথমে পুলিশ অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে। এরপর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত, জল্পনা, অভিযোগ আর পাল্টা অভিযোগের দীর্ঘ ইতিহাস শুরু হয়। অনেক বর্ণনা আছে যে সেই সকালে কারা খবর পেয়েছিল, কারা বাসায় ছিল, কারা হাসপাতাল নিয়ে গিয়েছিল আর ঠিক কিভাবে ঘটনাক্রমে গিয়েছিল। কিন্তু সব বর্ণনা সমানভাবে প্রমাণিত নয়। তাই একটি ডকুমেন্টারিতে এই অংশে শুধুমাত্র সেই তথ্যগুলোই বলা উচিত যা সংবাদ, তদন্ত বা আদালতের নথিতে প্রতিষ্ঠিত। এখানে সবচেয়ে নিরাপদ ন্যারেশন হবে। সালমান শাহকে ৬ সেপ্টেম্বর ১৯৯৬ ঢাকায় মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি প্রথমে অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত হয়। অধ্যায় ৩। প্রাথমিক তদন্ত। প্রথম দিকে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা না হত্যা এই প্রশ্নে খতিয়ে দেখতে শুরু করে। ঘটনাস্থল, চিকিৎসা সংক্রান্ত মতামত এবং পরবর্তী ফোরেন্সিক বিশ্লেষণ বহু বছর ধরে বিতর্কের বিষয় থাকে। কিছু প্রতিবেদনে আত্মহত্যার সম্ভাবনাকে সমর্থনকারী প্রাথমিক ইঙ্গিতের কথা বলা হয়, আবার পরিবারের পক্ষ থেকে বলা হয় সেই ব্যাখ্যা যথেষ্ট নয়। তদন্তের এক বড় সমস্যা ছিল, ঘটনাটিকে ঘিরে নানা রকম বর্ণনা একে অন্যের সঙ্গে পুরোপুরি মেলেনি। ফলে জনপরিসরে সন্দেহ আরও বাড়ে, কিন্তু সন্দেহ আর প্রমাণ এক জিনিস নয়। প্রাথমিক তদন্তে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হয়েছিল, তবে পরে এর ব্যাখ্যা নিয়ে বিতর্ক বাড়ে। অধ্যায় ৪। পরিবারের অবস্থান। সালমান শাহের পরিবার, বিশেষ করে মা নীলা চৌধুরী, দীর্ঘদিন ধরে বলে আসছেন যে এটি আত্মহত্যা ছিল না। তাদের দাবি ঘটনাটিকে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ অসঙ্গতি আছে এবং সেগুলো হত্যার দিকে ইঙ্গিত করে। পরিবারের মতে ঘটনাস্থল, সময়রেখা এবং কিছু ব্যক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। পরিবার আত্মহত্যার সিদ্ধান্ত মানতে রাজি হয়নি এবং দীর্ঘদিন ধরে হত্যার তদন্ত দাবি করে এসেছে। অধ্যায় ৫। সামিরা হকের অবস্থান। সালমান শাহের স্ত্রী সামিরা হক এই বিতর্কের আরেক গুরুত্বপূর্ণ নাম। বিভিন্ন সময়ে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তার বক্তব্যে মূলত উঠে এসেছে সালমানের মৃত্যুকে নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো তিনি সমর্থন করেন না এবং তার দৃষ্টিতে আত্মহত্যা বনাম হত্যা। অধ্যায় ৬। রিজভী আহমেদ ওরফে ফারহাদ। এই মামলার ইতিহাসে রিজভী আহমেদ, যিনি ফারহাদ নামেও পরিচিত, এক বিতর্কিত চরিত্র। ১৯৯৭ সালে তিনি এমন কিছু দাবি করেন যা পরে বহুবার আলোচিত হয়। তিনি কি বলেছিলেন, কাকে জড়িয়েছিলেন এবং কি উদ্দেশ্য বা অর্থের কথা তুলেছিলেন, এসবই পরে সাংবাদিকতা ও আইনি আলোচনার বিষয় হয়। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সীমা আছে, তার বক্তব্যকে স্বাধীনভাবে প্রমাণিত সত্য হিসেবে ধরা যায় না। সেটি ছিল একটি বিতর্কিত দাবি এবং পরবর্তী তদন্তগুলোও সেই বক্তব্যকে স্বয়ংক্রিয়ভাবে সত্য হিসেবে প্রতিষ্ঠা করেনি। ফারহাদের বক্তব্য এই কাহিনীর একটি বিতর্কিত অধ্যায়, কিন্তু সেটি একাই চূড়ান্ত প্রমাণ নয়। অধ্যায় ৭। সিআইডি, বিচারিক অনুসন্ধান এবং পিবিআই। সময়ের সঙ্গে এই মৃত্যুর ঘটনা একাধিক তদন্ত সংস্থার কাছে যায়। সিআইডি, বিচারিক অনুসন্ধান এবং পরে পিবিআই সবাই আলাদা সময় এই ঘটনার পেছনের সত্য খুঁজতে চায়। শেষ পর্যন্ত পিবিআই তাদের প্রতিবেদনে আত্মহত্যার সিদ্ধান্তে পৌঁছায়। আদালতও পরে সেই রিপোর্ট গ্রহণ করে। এটা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন তদন্ত সংস্থার সিদ্ধান্ত থাকলেও পরিবার সে সিদ্ধান্ত মেনে নেয়নি। আবার তদন্ত সংস্থার সিদ্ধান্ত মানেই এটি চূড়ান্তভাবে জনমানসে গ্রহণযোগ্য হয়ে গেছে, তাও নয়। এই কেসের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো আইনি সিদ্ধান্ত আর পারিবারিক বিশ্বাস একই জায়গায় আসেনি। এই অংশে আপনি বলতে পারেন একাধিক তদন্ত শেষে পিবিআই আত্মহত্যার সিদ্ধান্ত দেয়, কিন্তু পরিবার সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। অধ্যায় ৮। কেন বিতর্ক শেষ হলো না? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। যদি একাধিক তদন্ত আত্মহত্যার দিকে যায় তাহলে বিতর্ক থামল না কেন? কারণ পরিবার বহু বছর ধরে এমন কিছু প্রশ্ন তুলেছে
যেগুলো তারা এখনও উত্তরহীন বলে মনে করে। তারা মনে করে ঘটনাস্থল, ব্যক্তিগত সম্পর্ক, কিছু সাক্ষ্যের ব্যাখ্যা এবং তদন্তের পদ্ধতি সব মিলিয়ে কেসটি পুরোপুরি বন্ধ করা যায়নি। আবার অন্যদিকে তদন্তকারীদের যুক্তি ছিল তাদের হাতে থাকা তথ্য ও আলামত আত্মহত্যার দিকেই বেশি ইঙ্গিত করে। ফলে দুটি পক্ষের ব্যাখ্যা দুটি ভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায়। এই অংশে নিরপেক্ষভাবে বলতে হবে, পরিবারের দৃষ্টিতে তদন্ত অসম্পূর্ণ ছিল। তদন্তকারীদের মতে প্রাপ্ত তথ্য আত্মহত্যার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। অধ্যায় 9 20-25 সালের টার্নিং পয়েন্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2025 সালে আদালত এই ঘটনাকে নতুন করে মার্ডার কেস হিসেবে এগোনোর নির্দেশ দেয়। তারপর নতুন মামলা দায়ের হয়, 11 জনকে আসামি করে। এই পদক্ষেপটি মামলার ইতিহাসে এক বড় মোড় এনে দেয়। তবে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, কারও নাম আসামি তালিকায় থাকলেই তিনি দোষী প্রমাণিত হন না। এটি কেবল তদন্তের একটি নতুন ধাপ। আদালতের নির্দেশে মামলাটি নতুনভাবে হত্যা মামলার মতো করে এগোতে শুরু করে, কিন্তু এটি এখনও তদন্তাধীন। অধ্যায় 10-20-25 2026 সালের নতুন অগ্রগতি। এরপর মামলাটি নতুন তদন্ত পর্যায়ে যায়। কিছু গ্রেপ্তার, আদালতের শুনানি আর তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়ে যাওয়ার খবর আসে। 2026 সাল পর্যন্ত এই মামলা সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি। এখানে আপনার ভাষা হওয়া উচিত সতর্ক ও সুনির্দিষ্ট। শেষ খবর অনুযায়ী তদন্ত চলছে এবং মামলার পরবর্তী ধাপগুলো আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে। যদি আদালতের এক্সহুমেশন বা ফ্রেশ অটপসি সংক্রান্ত কোনো অর্ডার থাকে, সেটিও শুধু তখনই বলা উচিত যখন আপনি সর্বশেষ নিশ্চিত আদেশের ওপর দাঁড়িয়ে আছেন। না হলে বলাই ভালো। এই বিষয়ে আদালতের অবস্থান সময়ের সঙ্গে বদলেছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ আছে। অধ্যায় 11। আসলে কি প্রমাণিত? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ফ্যাক্ট আর অভিযোগ আলাদা করা। যা প্রমাণিত বলা নিরাপদ। সালমান শাহ 6 সেপ্টেম্বর 1996 মৃত্যুবরণ করেন। তার আসল নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ঘটনাটি প্রথমে অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত হয়। পরবর্তী একাধিক তদন্ত হয়। পিবিআই আত্মহত্যার সিদ্ধান্ত দেয়। 2025 সালে আদালত ঘটনাটিকে নতুনভাবে হত্যা মামলার মতো এগোতে বলে। নতুন মামলা দায়ের হয়, 11 জনকে আসামি করে। যা অভিযোগ হিসেবে বলতে হবে সালমান শাহকে হত্যা করা হয়েছিল। অধ্যায় 12 সুইসাইড থিওরি বনাম মার্ডার থিওরি। সুইসাইড থিওরি এই তত্ত্বের পক্ষে আছে তদন্ত সংস্থার সিদ্ধান্ত, বিশেষ করে পিবিআই এর চূড়ান্ত রিপোর্ট। তাদের মতে ঘটনা প্রবাহ, প্রাপ্ত তথ্য এবং অনুসন্ধানের ফল আত্মহত্যার সঙ্গে বেশি মেলে। মার্ডার থিওরি এই তত্ত্বের পক্ষে আছে পরিবারের দীর্ঘদিনের দাবি, কিছু বিতর্কিত বক্তব্য এবং আদালতের 2025 সালের নতুন নির্দেশ। কিন্তু এই তত্ত্বে এখনও চূড়ান্ত আদালতের রায় বা সর্বজনগ্রাহ্য প্রমাণ নেই। সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের আবেগ, স্বপ্ন আর জনপ্রিয়তার প্রতীক। কিন্তু তার মৃত্যুর প্রশ্নটি আজও উত্তরহীনতার ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত যা নিশ্চিত তা হলো একটি বিষয়, এই কেসে সত্য, অভিযোগ, তদন্ত আর আবেগ সবকিছু একসঙ্গে মিশে গেছে। আর ঠিক সেখানেই সালমান শাহের মৃত্যু কাহিনী বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ঘটনাগুলোর একটি হয়ে আছে। শেষ কথায় বলা যায়, সালমান শাহ চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার মৃত্যুর প্রশ্ন আজও শেষ হয়নি।